ওয়েলকাম ব্যাক টু মাই এনআর টিউটোরিয়াল সেন্টার। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিওতে বা আলোচনায় তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমি পিবি শেলির লেখা একটি খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা টু এ স্কাইলার্ক, এই টু এ স্কাইলার্ক কবিতাটির বেঙ্গলি অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। তো আজকের এই আলোচনা করার পূর্বে তোমাদের সকলের কাছে আমার একটা বিনম্র আবেদন, তোমরা যারাই আমার এই চ্যানেল দেখো এবং নিয়মিত শোনো, তোমাদের সকলকে বলবো তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমার মোবাইলে পৌঁছে দেয়। তো চলো আজকের আলোচনা। ইংরেজি সাহিত্যের ইতিহাসে 1770 থেকে 1850 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালকে বলা হয় রোমান্টিক যুগ। আর এই রোমান্টিক যুগে যে সমস্ত পোয়েটরা এসেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন পার্সি বিসি শেলি। এই পার্সি বিসি শেলির লেখা টু এ স্কাইলার্ক হলো এই রোমান্টিক যুগের একটি অনবদ্য সৃষ্টি। এখানে স্কাইলার্ক হলো একটি সিঙ্গিং বার্ড বা গাইয়ে পাখি। কবি যখন ইতালিতে তার ফ্যামিলি নিয়ে ঘুরতে গিয়েছিলেন, সেই ইতালিতে থাকাকালীন তিনি ইতালির লিভর্নো প্রদেশে, যাকে আগে লেগ হর্ন বলা হতো, সেই প্রদেশে একদিন বৈকালবেলায় তিনি ঘুরে বেড়াচ্ছিলেন তার স্ত্রীকে নিয়ে। সেই সময় ঘন জঙ্গল থেকে তিনি এই স্কাইলার্ক পাখিটির কণ্ঠস্বর শুনতে পেয়েছিলেন এবং এই স্কাইলার্ক পাখিটা কবির হৃদয়ে ভীষণভাবে অনুপ্রেরণা জুগিয়েছিল এবং কবি সম্পূর্ণরূপে স্পেল বাউন্ড হয়ে গেছিলেন এই স্কাইলার্ক পাখিটির সুমিষ্ট কণ্ঠে। এবং সেই স্কাইলার্ক পাখির সুমিষ্ট কণ্ঠ শুনেই এবং তিনি এই কবিতাটি লেখার অনুপ্রেরণা পেয়েছিলেন এবং এই কবিতাটি লিখতে শুরু করেছিলেন। তো এই স্কাইলার্ক কবিতাটির টু এ স্কাইলার্ক কবিতাটির লাইন বাই লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড, প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ এর ডিটেলস আমি আলোচনা করব। তো এই কবিতাটি আলোচনার পূর্বে এই কবিতাটির কিছু কমন ফ্যাক্টস, কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস আমাদের জেনে নেওয়া খুবই প্রয়োজন। তাই সেই ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলি হচ্ছে, 1 নম্বর, এই কবিতাটি পিবি শেলি কম্পোজড করেছিলেন 1820 খ্রিস্টাব্দে ইতালিতে, লেঘর্ন বা এখন যেটাকে লিভর্নো বলা হয় সেই জায়গাতে। এবং এই কবিতাটি পাবলিশড হয়েছিল 1820 খ্রিস্টাব্দে ইন প্রমিথিয়াস আনবাউন্ড নামে যে তার কালেকশন, সেই কালেকশানে। এবং এটা প্রকাশ করেছিলেন চার্লস অ্যান্ড জেমস অলিভার। এই কবিতাতে 105টি লাইন আছে এবং মোট 21টি স্ট্যানজা আছে এবং প্রত্যেকটা স্ট্যানজাতে 5টি করে লাইন আছে, 5 লাইন পার স্ট্যানজা, প্রত্যেকটা স্ট্যানজাতে 5টা করে লাইন আছে। ফার্স্ট ফোর লাইন ট্রকিক ট্রাইমেটারে লেখা হয়েছে এবং লাস্ট লাইনকে লেখা হয়েছে আয়াম্বিক হেক্সামিটারে। আর এই কবিতাটির রাইম স্কিম হচ্ছে ABA BB। এছাড়া অনেক প্রখ্যাত সাহিত্য সমালোচক, অর্থাৎ ক্রিটিক্স বলতে পারি, সেই ক্রিটিক্সরা কি করেছেন, রোমান্টিক যুগের কবিতাগুলোর সমালোচনা করেছেন। তো যে সমস্ত ক্রিটিক্সরা রোমান্টিক যুগের কবিতাগুলোর সমালোচনা করেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হ্যারেন ব্লু। তিনি টোটাল টু এ স্কাইলার্ক কবিতাটিকে, টোটাল 105 লাইনের কবিতাটিকে 3টি সেকশনে বিভক্ত করেছেন এবং এই 3টি সেকশনকে বিভক্ত করার কারণে আমাদের এই কবিতার বিষয়বস্তু, অর্থাৎ একটা লেংদি পোয়েম, তো এই লেংদি পোয়েমের বিষয়বস্তু বোঝার ক্ষেত্রে খুবই কাজে লাগবে আর কি। তাই এই 3টি সেকশন নিয়ে আমি আলোচনা করছি। প্রথম পার্ট, ফার্স্ট পার্ট কি করা হয়েছে, ফ্লাইট অফ দ্য স্কাই,
মানে কবিতার 1 থেকে 30 লাইন পর্যন্ত এই লাইনগুলোতে মানে স্কাইলার্ক পাখি যে আকাশে উড়েছে এবং আকাশে উঠতে উঠতে বহুদূর পর্যন্ত চলে গেছে, সেই মানে স্কাইলার্ক পাখির আকাশে উড়ে যাওয়ার যে বর্ণনা, সেই বর্ণনাটা করা হয়েছে 1 থেকে 30 লাইনের মধ্যে। এই সময়তে কি করা হয়েছে, মানে ডেসক্রাইবস দ্য সোরিং অ্যান্ড ইথেরিয়াল ফ্লাইট অফ দ্য স্কাইলার্ক, মানে স্কাইলার্কের মানে আকাশে উড়ে যাওয়ার বিষয়টিকে আলোচনা করা হয়েছে। পার্ট 2 2 নম্বরে হচ্ছে মানে 31 থেকে 60 লাইন পর্যন্ত, 31 to 60, মানে 31 থেকে 60 লাইন পর্যন্ত এই লাইনগুলোতে বিভিন্ন অ্যানালজি এবং বিভিন্ন সিমিলির সাহায্যে স্কাইলার্ককে বর্ণনা করা হয়েছে। মানে অ্যানালজিস ফর বার্ড অ্যান্ড ইটস সং, মানে বিভিন্ন অ্যানালজি এবং সিমিলি মানে এই পাখির গানের সঙ্গে তুলনা করেছেন। দ্য পোয়েট সার্চেস ফর সিমিলিস অ্যান্ড অ্যানালজিস টু ডেসক্রাইব দ্য বার্ড সং অ্যান্ড নেচার। পার্ট 3-তে কবি আপিল করেছে টু দ্য স্কাইলারের কাছে। মানে এখানে কবিতার 61 to 105, মানে 61 লাইন থেকে 105 লাইন পর্যন্ত এই লাইনগুলোতে কি করেছে, পোয়েট আপিল টু দ্য স্কাইলার্ক, মানে কবি এখানে স্কাইলার্ককে আপিল করেছে, আহ্বান জানিয়েছে। কি আহ্বান জানিয়েছে? দ্য পোয়েট রিকোয়েস্ট দ্য স্কাইলার্ক টু রিভেল দ্য সেক্রেট অফ ইটস জয় অ্যান্ড টিচ ইট টু হিউম্যানিটি। মানে স্কাইলার্ক পাখির যে মানে সুমিষ্ট সঙ্গীত, সেই সঙ্গীতের মানে গোপনীয়তাটা কি, কবি স্কাইলার্ককে উদ্দেশ্য করে বলেছেন যে স্কাইলার্ক, তুমি তোমার এই যে সুন্দর সুমিষ্ট গান তুমি গাইতে পারছো, এই গানের গোপনীয়তাটা কি, কি কারণে তুমি এই গানটা গাইতে সক্ষম হচ্ছ, সেটা তোমাকে প্রকাশ করতে হবে এবং এই হিউম্যানিটিকে অর্থাৎ এই মানব সম্প্রদায়কে শিক্ষা দিতে হবে যে তোমার এই গানের মানে গোপনীয়তা কি, সেটা তোমাকে এই মানব সমাজকে খুলে বলতে হবে। এই আপিল তিনি পার্ট 3-তে তিনি এই আপিল স্কাইলার্কের কাছে করেছেন। এরপর স্কাইলার্ক পাখি সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। ইউরেশিয়ান স্কাইলার্ক হলো লার্ক পরিবারের একটি প্যাসারাইন পাখি। এটি সাধারণত অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং হাওয়াই দ্বীপপুঞ্জে সাধারণত দেখা যায়। মানে এদের মধ্যে যারা পুরুষ, সেই পুরুষ স্কাইলার্কগুলো কি করে 50 থেকে 100 মিটার অর্থাৎ 160 থেকে 330 ফুট উচ্চতা থেকে ঘুরে বেড়ায়। এই সমস্ত পাখিগুলোর বুকের উপর ধূসর বাদামি রং হয় এবং এদের তলপেটটা খানিকটা সাদা হয়। স্ত্রী ইউরেশিয়ান স্কাইলার্কগুলো কি করে, এরা ঝোপ জঙ্গল গাছপালা থেকে অনেক দূরে খোলা আকাশের নিচে অগভীর খাদের মধ্যে এরা বাসা তৈরি করে। তারা কি করে 3 থেকে 5টি ডিম পাড়ে এবং 11 দিন ধরে সে ডিম ফোটায়, অর্থাৎ 11 দিন পরে ডিম ফুটে বাচ্চা বের হয়। ছানাগুলিকে বাবা মা উভয়ে খাবার খেতে দেয়, কিন্তু 8 থেকে 10 দিনের মধ্যে বাসা ছেড়ে দেয়, উঠতে শেখার অনেক আগেই। তারা ছড়িয়ে পড়ে এবং গাছপালায় লুকিয়ে থাকে, কিন্তু 18 থেকে 20 দিন বয়স পর্যন্ত উঠতে না পারা পর্যন্ত বাবা মারাই এদেরকে খাবার দাবার সরবরাহ করে। এইভাবে স্কাইলার্ক পাখি মানে কি করে, ডিম ফুটে বাচ্চা তোলে এবং আস্তে আস্তে বড় হয়। তো এই স্কাইলার্ক পাখিটা অ্যাকচুয়ালি স্কাইলার্ক পাখির যে স্পন্টেনিয়াস যে সঙ্গীত, এবং সেই সঙ্গীতে কবি পিবি শেলি মুগ্ধ হয়েছেন এবং স্কাইলার্ক পাখির গান গাওয়ার, এত সুন্দর সুমিষ্ট গান গাওয়ার যে রহস্য, সেই রহস্য উদ্ঘাটন করার জন্যই তিনি টু এ স্কাইলার্ক নামক কবিতাটি লিখেছেন। এখন আমি টু এ স্কাইলার্ক কবিতাটির ওয়ার্ড টু ওয়ার্ড, লাইন বাই লাইন, স্ট্যাঞ্জা টু স্ট্যাঞ্জা বেঙ্গলি অ্যানালাইসিস করব।
তো কথা না বেরিয়ে চলুন আজকের আলোচনা শুরু করি। কবিতা টু এ স্কাইলার্ক, এবং কবি হলেন এখানে পার্সি বিসি শেলি। ফার্স্ট স্ট্যাঞ্জাতে বলা হয়েছে কি, এ হেল টু দি ব্লাইদি স্প্রিট বা ব্লিদি স্প্রিট। তাহলে হেল টু দি ব্লিদি স্প্রিট, বাট দাও নেভার আর্ট দ্যাট ফ্রম হেভেন অর নেয়ার ইট, pourest thy full heart in profuse strains of unpremeditated art। এখানে হেল শব্দের অর্থ হচ্ছে স্বাগতম। দি শব্দের অর্থ হচ্ছে দি শব্দের অর্থ হচ্ছে তুমি। এখানে দি বলতে স্কাইলার্ককে বোঝানো হয়েছে। ব্লিদি স্প্রিট, ব্লিদ শব্দের অর্থ হচ্ছে জয়ফুল বা হ্যাপিনেস। স্প্রিট মানে হচ্ছে আত্মা। তারপরে বার্ড, দাও নেভার আর্ট, মানে ওয়াট, এখানে আর মানে এখানে ওয়ার, এখানে ওল্ড ইংলিশে ওয়ার্ড বলা হতো, সেটিকে এখন ইংরেজিতে ওয়ার বলা হয়। ওয়ার মানে ছিল, ওয়ার হচ্ছে একটি অক্সিলিয়ারি ভার্ব। তাহলে এখানে স্কাইলার্ক পাখির গান শোনার পর কবি পিবি শেলির হৃদয়ে এতটাই আনন্দিত হয়েছেন তিনি, মানে এই স্কাইলার্ক পাখির গানে তিনি সম্পূর্ণভাবে স্পেল বাউন্ড হয়েছেন এবং তিনি চাম্পড হয়ে গেছেন। যে স্কাইলার্ক পাখিটির প্রতি তার মন থেকে এতটাই শ্রদ্ধা, এতটাই ভক্তি উজাড় হয়েছে যে এই পাখিটিকে সম্মানের জায়গায় তিনি স্থান দিয়েছেন, এবং পাখিটিকে সম্মানের জায়গায় স্থান দেওয়ার জন্য তিনি তাকে বলেছেন হেল টু দি, মানে ওয়েলকাম, হে স্কাইলার্ক, তোমাকে ওয়েলকাম। আমরা দেখেছি বিভিন্ন সভা সমিতিতে সভা চলাকালীন যখন প্রধান অতিথি এসে উপস্থিত হয়, তখন সেই প্রধান অতিথিকে ফুলের মালার মাধ্যমে এবং বিভিন্ন অঙ্গিভঙ্গির মাধ্যমে সেখানকার মানুষেরা তাকে ওয়েলকাম করে, তাকে সাদর অভ্যর্থনা জানায়। ঠিক এইভাবে মানে এখানে স্কাইলার্ক পাখির গানটা শোনার পর পিবি শেলির মনে এতটাই আনন্দিত হয়েছেন তিনি, এবং এতটাই তিনি চার্মড হয়েছেন এবং স্পেল বাউন্ড হয়েছেন, এই কারণে এই স্কাইলার্কের প্রতি তার একটা মনের ভক্তি বা শ্রদ্ধার সৃষ্টি হয়েছে। এই জন্য স্কাইলার্ক পাখিকে তিনি মানে ওয়েলকাম জানিয়ে বলছেন যে হেল টু দি, হে স্কাইলার্ক, ওয়েলকাম তোমাকে। ব্লিদি স্প্রিট, হে আনন্দময় আত্মা। এখানে ব্লিদি স্প্রিট মানে হচ্ছে জয়ফুল বা হ্যাপিনেস। এখানে আনন্দময় আত্মা বলে স্কাইলার্ক পাখিকে কিন্তু কবি পার্সি বিসি শেলি ওয়েলকাম জানিয়েছেন। এবং তিনি বলেছেন বাট দাও নেভার ওয়ার্ট, মানে এখানটায় তুমি সাধারণ পাখির মতো কোনো পাখি ছিলে না। মানে এখানটায় মানে ওয়ার্ট যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে ওয়ার মানে ছিল, নেভার মানে কখনো। তাহলে তুমি কখনোই সাধারণ পাখির মতো কোনো পাখি ছিলে না, কারণ সাধারণ পাখি হলে তুমি এত সুন্দর সুমিষ্ট কণ্ঠ, তোমার মানে হৃদয় নিংড়ানো যে সুমিষ্ট কণ্ঠ, সেই কণ্ঠ তোমার হৃদয় থেকে উত্থাপিত হতো না। তাই তাকে কবি এই স্কাইলার্ককে সাধারণ কোনো পাখি বলে তিনি মনে করেননি, দ্যাট ফ্রম হেভেন অর নিয়ার ইট। এবং তিনি মনে করেছেন যে এই স্কাইলার্ক পাখিটা মানে স্বর্গ থেকে বা তার কাছাকাছি কোনো জায়গা থেকে, পোরেস্ট শব্দের অর্থ হচ্ছে পোর বা ঢেলে দেওয়া, দাই শব্দের অর্থ হচ্ছে তোমার, ফুল হার্ট মানে সম্পূর্ণ হৃদয়। তাহলে তুমি হচ্ছে এমনই একটা পাখি যে পাখিটা স্বর্গ থেকে বা স্বর্গর কাছাকাছি কোনো একটা জায়গা থেকে তোমার হৃদয়কে সম্পূর্ণভাবে নিংড়ে দিয়ে তোমার সুর তুমি ঢেলে দিচ্ছ। ইন প্রফিউজ স্ট্রেন্স, প্রফিউজ শব্দের অর্থ হচ্ছে অ্যাবান্ডান্ট মানে হচ্ছে প্রচুর পরিমাণে। স্ট্রেন্স শব্দের হচ্ছে মিউজিক্যাল টোনস বা মেলোডি। আর আনপ্রিমিডেটেড শব্দের অর্থ হচ্ছে নট প্রিপেয়ার্ড অর প্ল্যান্ড ইন অ্যাডভান্স, যার অর্থ হচ্ছে স্পন্টেনিয়াস। তাহলে এখানটায় মানে স্বর্গ থেকে বা স্বর্গর কাছাকাছি কোনো একটা জায়গা থেকে তোমার হৃদয়টাকে সম্পূর্ণভাবে নিংড়ে দিয়ে তোমার সুমিষ্ট সুর তুমি সম্পূর্ণ হৃদয় উজাড় করে ঢেলে দিচ্ছ। ইন প্রফিউজ স্ট্রেন্স মানে হচ্ছে প্রচুর পরিমাণে
স্টেন্স, স্টেন্স শব্দের অর্থ আমি এখনই বললাম। স্টেন্স মানে হচ্ছে মিউজিক্যাল বা মেলোডি, মানে তোমার সুর প্রচুর পরিমাণে তুমি ঢেলে দিচ্ছ। অফ আনপ্রিমিডিটেটেড আর্ট, আনপ্রিমিডিটেড শব্দের অর্থ হচ্ছে মানে নট প্রিপেয়ার্ড অর নট প্ল্যান ইন অ্যাডভান্স, অর্থাৎ স্পন্টেনিয়াস। মানে এই যে সুমিষ্ট কণ্ঠ, এই সুমিষ্ট গান, এই সুমিষ্ট গান করার জন্য তোমার কোনো পূর্ব পরিকল্পনা বা কোনো পূর্ব প্রস্তুতি ছিল না, অর্থাৎ তোমার হৃদয়টাকে স্বতঃস্ফূর্তভাবে তুমি ঢেলে দিচ্ছ। অর্থাৎ কোনো একটা প্রোগ্রামে, কোনো একটা ইভেন্টে যদি গুড পারফর্ম করতে হয় তাহলে তার পূর্ব প্রস্তুতি দরকার, কিন্তু এখানটায় মানে স্কাইলার্ক কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই, কোনো রকম পরিকল্পনা ছাড়াই তার হৃদয়টাকে সম্পূর্ণভাবে স্বতঃস্ফূর্তভাবে ঢেলে দিয়ে তার এই সুন্দর গান দিয়ে এই পৃথিবী বা এই ভুবন ভরিয়ে দিচ্ছে। কবি এই স্কাইলার্ক পাখির সম্পর্কে এই ধারণাটাই প্রথম স্ট্যাঞ্জাতে তিনি ব্যক্ত করার চেষ্টা করেছেন। ফার্স্ট স্ট্যাঞ্জার এবং ফার্স্ট লাইনে কবি একটি অ্যাপোস্ট্রফি ব্যবহার করেছেন। অ্যাপোস্ট্রফি ইজ এ ফিগার অফ স্পিচ in which a short and impassioned address is made to a nature, an inanimate object, or an abstract idea, or to a dead or absent person, imagining the same as living or present। মানে অ্যাকচুয়ালি কোনো ন্যাচারাল বস্তুকে, কোনো প্রাকৃতিক উপাদানকে এবং কোনো ইনঅ্যানিমেট অবজেক্টকে বা কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে যখন সম্বোধন করা হয়, অভিবাদন করা হয়, তখন তাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। এখানে স্কাইলার্ক হচ্ছে একটি ন্যাচারাল অবজেক্ট। এই ন্যাচারাল অবজেক্টকে কবি পার্সি বিসি শেলি কী করেছেন, তাকে অভিবাদন করেছেন এবং তাকে সম্বর্ধনা জানিয়েছেন। এই জন্যেই এই ফার্স্ট লাইনে হেল টু দি ব্লিদি স্পিরিট, এটা হচ্ছে একটা অ্যাপোস্ট্রফি। সেকেন্ড স্ট্যাঞ্জা, higher still and higher from the earth thou springest like a cloud of fire, the blue deep thou swingest, and singing still dost soar, and soaring ever singest। হাই, হাই হচ্ছে পজিটিভ ফর্ম আর হায়ার হচ্ছে সুপারলেটিভ ফর্ম। এখানে হায়ার, হাই মানে হচ্ছে উঁচু, হায়ার মানে হচ্ছে তার থেকে অনেক উঁচু। তার মানে স্কাইলার্ক পাখিটি আস্তে আস্তে কি করেছে, গান গাইতে গাইতে সে ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বতর গগনের দিকে এগিয়ে গেছে। এই জন্যেই এখানে বলা হয়েছে হায়ার স্টিল অ্যান্ড হায়ার, মানে উচ্চ থেকে উচ্চতর ঊর্ধ্ব আকাশের দিকে স্কাইলার্ক পাখিটি ক্রমাগতভাবে এগিয়ে গেছে। ফ্রম দ্য আর্থ মানে এই পৃথিবী, এই ভূপৃষ্ঠ থেকে। দাউ স্প্রিংগেস্ট, দাও মানে তুমি, তুমি বলতে এখানে স্কাইলার্ক পাখিকে বোঝানো হয়েছে। আর স্প্রিংগেস্ট, স্প্রিংগেস্ট শব্দের অর্থ হচ্ছে এখানে দ্য স্কাইলার্কস র্যাপিড অ্যান্ড পাওয়ারফুল অ্যাসেন্ড ফ্রম দ্য গ্রাউন্ড ইনটু দ্য স্কাই। মানে এখানে স্কাইলার্ক পাখি যে ক্ষিপ্রতার সঙ্গে দ্রুত গতিতে প্রচণ্ড শক্তি নিয়ে সে কি করেছে, গান গাইতে গাইতে ঊর্ধ্ব আকাশের দিকে এগিয়ে গেছে, ঊর্ধ্ব আকাশের দিকে চলে গিয়েছে, এটাকেই বলা হয়েছে স্প্রিংগেস্ট। মানে প্রচণ্ড শক্তি নিয়ে দ্রুত গতিতে গান গাইতে গাইতে ঊর্ধ্ব আকাশের দিকে এগিয়ে গেছে, এটাকেই বলা হয়েছে স্প্রিংগেস্ট। লাইক এ ক্লাউড অফ ফায়ার, মানে এই যে পাখিটা, এই স্কাইলার্ক পাখির সঙ্গে এখানে তুলনা করা হয়েছে ক্লাউড অফ এ ফায়ার। এটা হচ্ছে একটা সিমিলি। মানে অ্যাকচুয়ালি পার্সি বিসি শেলি এই যে স্কাইলার্ক পাখিটার কণ্ঠস্বর শুনতে পেয়েছিলেন, সেই সময়টা ছিল বৈকালবেলা, প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে বা সন্ধ্যা, সূর্য অস্ত গেছে, এরকম একটা টাইমে তিনি স্কাইলার্ক পাখিটির কণ্ঠস্বর শুনতে পেয়েছিলেন। এবং এই স্কাইলার্ক পাখিটির কণ্ঠস্বর শুনেই তিনি এতটাই অনুপ্রেরিত হয়েছিলেন যে তিনি তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছিলেন। অ্যাকচুয়ালি সেই সময়তে অস্তমিত সূর্য, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পরে যে হালকা মানে আগুনের রঙের একটা কালার সারা আকাশকে ছেয়ে নিয়েছিল, সেই সময়তে সেই যে আগুনের কালারটা যখন মেঘের টুকরোর ওপর পড়েছিল, তখন সেই মেঘের টুকরোটা হয়ে গেছিল কালার অফ ফায়ার, মানে আগুনের মতো রং হয়ে গেছিল। তো এখানে ক্লাউড অফ ফায়ার মানে হচ্ছে মানে আগুনের বর্ণ ধারণ করেছে এরকম মেঘপুঞ্জের মতো, মেঘপুঞ্জটা যেমন আকাশে চলাফেরা করছিল সেরকম
সেই মেঘপুঞ্জের মতো এই এই স্কাইলার্ক পাখিটি ঊর্ধ্ব গগনের দিকে এগিয়ে গিয়েছিল। তাহলে লাইক এ ক্লাউড অফ ফায়ার, এটা হচ্ছে একটা সিমিলি। তারপরে নেক্সট, দ্য ব্লু ডিপ দ্য উইঙ্গেস্ট। ব্লু ডিপ মানে হচ্ছে, ব্লু ডিপ বলতে এখানে উন্মুক্ত নীল আকাশকে বোঝানো হয়েছে। এখানে একটি মেটাফোর ব্যবহার করা হয়েছে। অ্যাকচুয়ালি ব্লু ডিপ বলতে এখানটায় মানে নীল যে সমুদ্রের যে গভীরতা, সেই আকাশমণ্ডলীকে, নীল আকাশমণ্ডলীকে সমুদ্রের গভীরতার সঙ্গে তুলনা করা হয়েছে। সুতরাং এটি একটি মেটাফোর। দ্য উইঙ্গেস্ট, উইঙ্গেস্ট শব্দের অর্থ হচ্ছে, উইঙ্গেস্ট অ্যাকচুয়ালি এ archaic or poetic form of the verb wing, meaning to fly or to move through the air using wings. এখানে উইঙ্গেস্ট বলতে অ্যাকচুয়ালি স্কাইলার্ক পাখি কি করেছে, তার ডানার সাহায্যে বাতাসকে মানে ভেদ করে, আকাশের বাতাসকে ভেদ করে প্রচণ্ড গতিতে যে আকাশের দিকে উড়ে গিয়েছে, এটাকেই বলা হয়েছে উইঙ্গেস্ট। এখানে এখানে বাক্যাংশগুলো এখানে একটু উল্টো করায় একটা মসৃণ অবিচ্ছন্ন ছন্দ তৈরি হয়েছে, যা পাখিটির ক্লান্তিহীন সাবলীল গান গাইতে গাইতে ওড়ার একটা সুন্দর প্রতিচ্ছবি আমাদের সামনে তুলে ধরেছেন কবি। অ্যাকচুয়ালি এখানে পাখিটি কি করেছে, গান গাইতে গাইতে সুন্দরভাবে সাবলীলভাবে সে ঊর্ধ্ব গগনের দিকে এগিয়ে গেছে। এখানে কবি এটাই বোঝাতে চেয়েছে। অ্যান্ড সিঙ্গিং স্টিল ডোস্ট সোর অ্যান্ড সোরিং ওভার সিঙ্গেস্ট। এখানে স্কাইলার্ক পাখিটি কি করেছে, সিঙ্গিং স্টিল ডোস্ট, ডোস্ট মানে হচ্ছে করেছে, সোর মানে হচ্ছে উপরের দিকে ওড়া, ঊর্ধ্ব গগনের দিকে এগিয়ে যাওয়া। তাহলে এখানে কি করেছে, স্কাইলার্ক পাখিটি গান গাইতে গাইতে উপরের দিকে উঠেছে, অ্যান্ড সোরিং ইভার সিঙ্গেস্ট, এবং উঠতে উঠতে, আকাশের দিকে উঠতে উঠতে সে গান করেছে। তাহলে এখানে একটা ফিগার অফ স্পিচ পাওয়া গিয়েছে লাস্ট, মানে সেকেন্ড স্ট্যাঞ্জার লাস্ট লাইনে, সেটা হচ্ছে কিয়াসমাস, আর আরেকটা হচ্ছে এখানটায় অ্যালিটারেশন। এখানে অ্যালিটারেশন এবং কিয়াসমাস, এই দুটো ফিগার অফ স্পিচ কবি এখানটাতে ব্যবহার করেছেন। There is an inversion in the order of words or phrases when repeated or subsequently referred to in the same sentence. অর্থাৎ একটা সেন্টেন্সে যখন কিছু ফ্রেজ এবং কিছু ওয়ার্ডকে যখন ওলট পালটভাবে অর্থাৎ উল্টো পাল্টাভাবে সাজানো হয়, তখন তাকে বলা হয় কিয়াসমাস। আবার অন্যভাবে একই সেন্টেন্সের মধ্যে যখন সেম সাউন্ড অফ কনসোনেন্ট রিপিটেড হয়, তখন তাকে বলা হয় অ্যালিটারেশন। এখানে কিয়াসমাস এবং অ্যালিটারেশন এই দুটো ফিগার স্পিচই কিন্তু এই সেকেন্ড স্ট্যাঞ্জার লাস্ট লাইনে ব্যবহার করা হয়েছে। অ্যান্ড সিঙ্গিং স্টিল ডোজ সোর অ্যান্ড সোরিং ওভার সিঙ্গেস্ট। এখানে এই সিঙ্গিং, স্টিল, ডোস্ট, সোর অ্যান্ড সোরিং ওভার, এই ওয়ার্ডগুলোকে এলোমেলোভাবে সাজানো হয়েছে একই সেন্টেন্সে, তাই এটাকে বলা হয় কিয়াসমাস। আবার একই কনসোনেন্ট সাউন্ড, যেমন সিঙ্গিং, স্টিল, সোর, সোরিং, এই একই মানে তারপরে সিঙ্গেস্ট, একই কনসোনেন্ট সাউন্ড এস, এগুলো কিন্তু একই সেন্টেন্সে ঘুরে ঘুরে ব্যবহার করা হয়েছে, তাই একে বলা হচ্ছে অ্যালিটারেশন। নেক্সট, থার্ড স্ট্যাঞ্জা। In the golden lightening of the sunken sun, over which clouds are brightening, thou dost float and run like an unbodied joy whose race is just begun. তাহলে এখানে ইন দ্য গোল্ডেন লাইটেনিং, গোল্ডেন শব্দের অর্থ হচ্ছে স্বর্ণালী বা সোনালী। লাইটেনিং মানে হচ্ছে বিদ্যুৎ। অফ দ্য সানকেন সান, সানকেন শব্দের অর্থ হচ্ছে সেট অর গান বিলো দ্য হরাইজন। অর্থাৎ এখানে সানকেন সান মানে হচ্ছে সূর্য। এখানে সন্ধ্যা ঘনিয়ে এসেছে এবং আস্তে আস্তে সূর্য মানে অস্ত চলে গেছে, এবং সূর্য অস্ত যাওয়ার ঠিক পরে সূর্যের একটা লাল আলো, মানে স্বর্ণালী একটা আলো, এখানে লাল বলা ঠিক নয়, এখানে সূর্যের একটা স্বর্ণালী আলো কিন্তু গোটা আকাশকে
ঘিরে ফেলে। মানে সেই সূর্যের স্বর্ণালী যে আলো, সেই আলোটা আকাশে ভাসমান মেঘপুঞ্জের উপর পড়ার ফলে কি হয়, সেই মেঘপুঞ্জগুলো উজ্জ্বল বর্ণ বা উজ্জ্বল রং ধারণ করে। এখানটায় দাউ ডোস্ট স্প্লোট, মানে ঠিক এরকম একটা পরিবেশে স্কাইলার্ক পাখিটি কিন্তু মানে ওজনহীনভাবে আকাশে ভাসমান, মানে আকাশে ভেসে চলেছে। অ্যান্ড রান, এবং তারপরে দৌড়ে চলেছে। এক কথায় স্কাইলার্ক পাখিটি তার ওয়েটলেসভাবে, মানে এমনভাবে সে আকাশে উড়ে যাচ্ছে যেন তার কোনো ওজন নাই, এই ওয়েটলেসভাবে উড়ে চলেছে, ভাসমান ভেসে চলেছে, এবং মাঝে মাঝেই রান এবং প্রচণ্ড দ্রুত গতিতে আকাশের উপরের দিকে উঠে যাচ্ছে। লাইক অ্যান আনবডিড জয় হুজ রেস ইজ জাস্ট বিগান। মানে এখানে কিসের মতো, এখানে একটা সিমিলি ব্যবহার করা হয়েছে। মানে লাইক অ্যান আনবডিড জয়, আনবডিড মানে হচ্ছে দেহহীন আত্মা, মানে যার কোনো দেহ নেই। আনবডিড হচ্ছে উইদাউট এ ফিজিক্যাল বডি অর ফর্ম, ইথেরিয়াল, স্পিরিচুয়াল অর পিওরলি জয়াস। মানে এখানে মানে স্কাইলার্ক পাখিটিকে বলা হয়েছে যে তার কোনো শরীর নাই, সে যেন একটা বায়বীয়, একটা স্পিরিচুয়াল, আধ্যাত্মিক, মানে জয়াস মানে আনন্দময় আত্মা। সেই দেহহীন মানে আনন্দময় একটি আত্মার সঙ্গে তুলনা করা হয়েছে কাকে? স্কাইলার্ককে। মানে এখানে স্কাইলার্ক মানে ইটস জয় অ্যান্ড ইন ইটস ফরেস্ট ইজ মোস্ট অ্যাবস্ট্রাক্ট ফর্ম। মানে তার যে আনন্দ, মানে স্কাইলার্ক পাখির যে একটা আনন্দ, সেই আনন্দটা ছিল তার সে সম্পূর্ণভাবে তার শারীরিক বন্ধন মুক্তভাবে, এবং তার শারীরিক বন্ধনের সমস্ত বাইরে গিয়ে এই স্কাইলার্ক পাখিটির আনন্দটি ছিল। তাহলে এখানে স্কাইলার্ককে তুলনা করা হয়েছে একটা অশরীরী, একটা আনবডিড, মানে অশরীরী, মানে এক কথায় উইদাউট এ ফিজিক্যাল বডি, মানে দেহহীন একটা আত্মার সঙ্গে, আনন্দময় আত্মার সঙ্গে এখানে স্কাইলার্ক পাখিটিকে তুলনা করা হয়েছে। The pale purple even melts around thy flight like a star of heaven in the broad daylight. Thou art unseen, but yet I hear thy shrill delight. দ্য পেল, পেল শব্দের অর্থ হচ্ছে হালকা বা ফ্যাকাশে বা বিবর্ণ। এখানে ফ্যাকাশে বলা যেতে পারে। পার্পল, পার্পল মানে হচ্ছে বেগুনি। ইভেন, ইভেন এখানে ইভেনকে মানে অ্যাকচুয়ালি ইভিনিংকে ইভেন বলা হয়েছে, অর্থাৎ ইভেন বলতে এখানে সন্ধ্যাবেলা বোঝানো হয়েছে। অর্থাৎ সূর্যাস্তের ঠিক পরে, মানে সূর্যাস্তের ঠিক পরে যে বিভিন্ন ধরনের রং, যেমন পার্পেল, ল্যাভেন্ডার, সোনালি, বেগুনি, এই সমস্ত বিভিন্ন ধরনের রং কিন্তু আকাশে দেখা যায়। তাহলে এখানে অ্যাকচুয়ালি কবি কি করেছে, সূর্যাস্তের ঠিক পরে মানে বেগুনি, সাদা, নরম, স্নিগ্ধ আকাশের বর্ণনা এখানে তিনি দিয়েছেন। মানে এখানে বিভিন্ন ধরনের রং, যেমন পার্পল, ল্যাভেন্ডার, সোনালি, বেগুনি, বিভিন্ন ধরনের রঙের বিস্মরণ ঘটে এই সূর্যাস্তের ঠিক পরে। তাহলে কি হচ্ছে, মেলস, মেলস মানে অ্যাকচুয়ালি গলে যাওয়া, অ্যারাউন্ড মানে চারিপাশে, দাই, দাই মানে তোমার, তোমার বলতে এখানে স্কাইলার্ক পাখিটিকে বোঝানো হয়েছে। ফ্লাইট, ফ্লাইট মানে হচ্ছে উড়ে যাওয়া। মানে সন্ধ্যা আকাশে যখন এই স্কাইলার্ক পাখিটি ঊর্ধ্ব গগনে প্রচণ্ড গতিতে যখন এগিয়ে যাচ্ছিল, তখন কি হচ্ছিল, তখন যেন মনে হচ্ছিল সন্ধ্যার বাতাস, সন্ধ্যার বাতাস, আলো, এই পাখিটি উড়ে যাওয়া তার গতির চারপাশে যেন গলে যায়, এবং পাখিটি যেন তার চারপাশে মানে বিভিন্ন ধরনের রঙের সঙ্গে মিলে যায়। এখানে কবি বলতে চেয়েছেন যে পাখিটি যখন প্রচণ্ড বেগে আকাশের দিকে উঠে যায়, তখন পাখিটির চারপাশের যে মানে স্নিগ্ধ বাতাস এবং আলো, সেই পাখিটি উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চারপাশের যে বিভিন্ন স্নিগ্ধ বাতাস এবং আলো সেগুলো গলে যায়, এবং পাখিটিও যেন তার সেই গলে যাওয়ার সেই বিভিন্ন রঙের সঙ্গে মিশে যায়। অর্থাৎ পাখিটিকে, অর্থাৎ স্কাইলার্ক পাখিটিকে আর দেখা যায় না। লাইক এ স্টার অফ হেভেন, এখানে স্টার, স্টার শব্দের অর্থ হচ্ছে এখানটায় তারা বা নক্ষত্র। এখানে স্টার রেফার্স টু দ্য ভেনাস,
এখানে ভেনাস অর্থাৎ শুকতারাকে বোঝানো হয়েছে। মর্নিং স্টার মানে শুকতারা অ্যাকচুয়ালি মর্নিং অর্থাৎ সকালবেলায় ভোরের দিকে ওঠে। সেই ভোরের আলো মানে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে কি হয়, লাইক এ স্টার অফ হেভেন। হেভেন মানে এখানে আকাশ, মানে আকাশের তারাগুলো কি হয়, সকাল বা সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে ইন দ্য ব্রড ডেলাইট মানে দিনের আলোয় সেই নক্ষত্রগুলো আমাদের কাছে কি হয়, অদৃশ্য হয়ে যায়। কিন্তু আকাশে নক্ষত্রগুলোর অবস্থান থাকে, মানে অবস্থিত থাকা সত্ত্বেও দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে কি হয়, সেই তারাগুলোর অস্তিত্ব আমাদের কাছে, মানে তারাগুলো আমাদের কাছে অদৃশ্য হয়ে যায়, কিন্তু তারাগুলোর অস্তিত্ব আকাশে থাকে। দাও আর্ট আনসিন, তুমি হও অদৃশ্য। মানে অদৃশ্য বলতে এখানে স্কাইলার্ক পাখিটি যখন আকাশের দিকে উড়ে যায় তখন তার চারপাশে যে বিভিন্ন ধরনের রং সৃষ্টি হয় এবং সেই রঙের সঙ্গে স্কাইলার্ক পাখিটি মিশে যাওয়ার কারণে স্কাইলার্ক পাখিটিকে কবি আর দেখতে পাচ্ছেন না। সেই জন্য তিনি বলছেন দাও আর্ট মানে তুমি হও, দাও আর্ট আনসিন মানে তুমি অদৃশ্য হয়ে যাও, মানে আকাশের বিভিন্ন রঙের সঙ্গে তুমি মিশে যাও। বাট ইয়েট আই হিয়ার দাই শ্রিল ডিলাইট, কিন্তু তথাপিও আমি শুনতে পাই তোমার আনন্দময় তীক্ষ্ণ আওয়াজ, কিন্তু আমি শুনতে পাই। তাহলে এখানে আকাশের তারাগুলো দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে যেমন আমাদের কাছে অদৃশ্য হয়ে যায়, তবু কিন্তু আকাশের তারাগুলোর অবস্থিতি বা অবস্থান কিন্তু আকাশে থেকে যায়। দিনের আলো ফোটার জন্য তারাগুলোকে আমরা দেখতে পাই না। ঠিক তেমনই স্কাইলার্ক পাখিটি আকাশে ওড়ার সঙ্গে সঙ্গে আকাশের বিভিন্ন রঙের সঙ্গে মিশে যায়। আমরা সেই পাখিটিকে আর দেখতে পাইনি বা কবি সেই পাখিটিকে দেখতে পাইনি, তবুও কিন্তু সেই পাখিটির যে তীক্ষ্ণ আনন্দময় উচ্ছ্বাস বা আনন্দময় যে গান, সেই গান কিন্তু কবি শুনতে পেয়েছে। নেক্সট স্ট্যাঞ্জা, কিন অ্যাজ আর দ্য অ্যারোজ অফ দ্যাট সিলভার স্পিয়ার। কিন, কিন শব্দের অর্থ হচ্ছে ইন্টেন্স মানে তীব্র, শার্প বা তীক্ষ্ণ। তাহলে কিন শব্দের অর্থ হচ্ছে ইন্টেন্স, যাকে তীব্র বলা হয়। শার্প মানে হচ্ছে তীক্ষ্ণ বা ধারালো। অ্যাজ আর দ্য অ্যারোজ মানে যেমন অ্যারোজ শব্দের অর্থ হচ্ছে তীর। মানে কোনো হান্টার যখন কোনো শিকারকে লক্ষ্য করে তীর ছোড়ে, তখন সেই তীরটা প্রচণ্ড গতিতে সেই শিকারকে গিয়ে আক্রমণ করে। সেই তীরের ফলাটা হয় খুব তীক্ষ্ণ এবং খুব ধারালো। এখানে স্কাইলার্ক পাখির যে গান, সেই গানের সঙ্গে তুলনা করা হয়েছে কার সঙ্গে, অ্যারোজ অর্থাৎ ওই মানে শিকারির যে মানে অ্যারোজ বা তীর, সেই তীরের সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন শিকারি তার তীরের মাধ্যমে শিকারকে আক্রমণ করে, সেই অ্যারো বা সেই তীরটা হয় খুবই তীব্র এবং খুবই ইন্টেন্স এবং খুব ধারালো। ঠিক সেই রকমই ধারালো হচ্ছে স্কাইলার্ক পাখির গান। শিকারির ওই তীরের মতো তীব্র গতিতে আকাশ থেকে স্কাইলার্ক পাখির সুমিষ্ট কণ্ঠ মানে কবির কাছে এসে, পিবি শেলির কাছে এসে পিবি শেলির কর্ণগহ্বরে প্রবেশ করছে, এটাই তিনি এখানে বোঝাতে চেয়েছেন। অফ দ্যাট সিলভার স্পিয়ার, সিলভার বলতে এখানে চাঁদকে বোঝানো হয়েছে। সিলভার মানে রূপলি, স্ফিয়ার মানে হচ্ছে গোলাকার। এখানে কবি একটি মেটাফোর ব্যবহার করেছেন। এখানে আমরা জানি অ্যাকর্ডিং টু গ্রিক মাইথোলজি অনুসারে মানে সিনথিয়া ইজ দ্য গডেস অফ মুন অ্যান্ড শি অলসো দ্য গডেস অফ হান্টার। তাহলে গ্রিক মাইথোলজি অনুসারে চাঁদের দেবী হচ্ছে সিনথিয়া এবং সে আরও ছিল শিকারের দেবতা। তাহলে এখানে আকাশের যে চাঁদ, সেই চাঁদের যে দেবতা সিনথিয়া, সে কি করছে, মানে সে তীব্র গতিতে আলোক বর্ষণ করছে ভূপৃষ্ঠে। এই আলোক বর্ষণটা মানে এই আকাশের যে চাঁদ, সে চাঁদের আলো পৃথিবীতে আসাটা হচ্ছে এই যে চাঁদের আলো, সেটাকে তুলনা করা হয়েছে তীরের সঙ্গে। তাহলে এখানে চাঁদের দেবী সিনথিয়া, শিকারের দেবী সিনথিয়া, মানে গোলাকার আকাশে চাঁদ থেকে যেমন তার তীর এই পৃথিবীতে অর্থাৎ চাঁদের আলো এই পৃথিবীতে বর্ষণ করছে, ঠিক তেমনই স্কাইলার্ক পাখি
স্কাইলার্ক পাখির যে গান, সেই গানের সঙ্গে তুলনা করা হয়েছে আকাশে চাঁদের দেবীর যে তীর বর্ষণ, মানে চাঁদের আলো বর্ষণ, সেই চাঁদের আলো বর্ষণের সঙ্গে মানে এখানে স্কাইলার্ক পাখির গানটির তুলনা করা হয়েছে। তাহলে স্কাইলার্ক পাখি আকাশ থেকে তার তীব্র আওয়াজ, তার সুমিষ্ট কণ্ঠস্বর এই পৃথিবীতে প্রেরণ করছে, মানে চাঁদের দেবী সিনথিয়ার মানে আলোক বর্ষণের মতো। কবি এখানে এটাই বোঝাতে চেয়েছেন। হুজ ইন্টেন্স ল্যাম্প ন্যারোজ ইন দ্য হোয়াইট ডন ক্লিয়ার। ডন মানে হচ্ছে ভোর, অর্থাৎ ভোর হলেই সকাল হয়, সকাল হলেই সূর্যের আলো উদিত হয়। অর্থাৎ চাঁদের দেবী সিনথিয়া মানে সারা রাত ধরে যে তীব্র গতিতে আলোক বর্ষণ করে, তার সেই আলোক বর্ষণ, তীব্র গতিতে আলোক বর্ষণ করাটা কিন্তু দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে, অর্থাৎ সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ম্লান হয়ে যায়। মানে সূর্যের আলোর কাছে চাঁদের আলোটা সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই ম্লান হয়ে যায়। তখন সেই চাঁদের আলো আমরা খুব একটা বেশি দেখতে পাই না, বা দেখতেই পাই না, একদমই দেখতে পাই না। আনটিল উই হার্ডলি সি, আমরা প্রায়ই দেখতে পাই না। উই ফিল দ্যাট ইট ইজ দেয়ার, কিন্তু আমরা জানি আকাশে চাঁদের অবস্থান, চাঁদের অস্তিত্ব কিন্তু আকাশে তখন থেকেই যায়। তাহলে স্কাইলার্ক পাখিটি যেমন ঊর্ধ্ব গগনে ওঠার সঙ্গে সঙ্গে আকাশের বিভিন্ন রঙের সঙ্গে মিশে যায়, আমরা দেখতে পাই না, কিন্তু তার কণ্ঠস্বর আমরা শুনতে পাই। ঠিক তেমনি আকাশে চাঁদের যে আলো, যে চাঁদ সারা রাত ধরে আলোক বর্ষণ করে তীব্র গতিতে, কিন্তু দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গেই চাঁদের আলো ম্লান হয়ে যায়, আমরা চাঁদের আলোকে দেখতে পাই না, কিন্তু এটা আমরা বুঝতে পারি যে আকাশে কিন্তু চাঁদের অস্তিত্ব কিন্তু থেকে যায়। ঠিক তেমনি স্কাইলার্ক পাখিটি আকাশের বিভিন্ন রঙের সঙ্গে মিশে গেলেও আমরা তার সুতীব্র কণ্ঠস্বর অর্থাৎ গানের দ্বারা সেই স্কাইলার্ক পাখির অস্তিত্ব আমরা অনুভব করতে পারি। এই স্ট্যাঞ্জার মধ্যে কবি এটাই বোঝাতে চেয়েছেন। আজকের মতো আলোচনা আমি এখানেই শেষ করছি, কারণ টু এ স্কাইলার্ক কবিতাটি প্রায় মানে 21টি স্ট্যাঞ্জা নিয়ে গঠিত। এই 21টি স্ট্যাঞ্জা যদি একটি ভিডিওতে আলোচনা করি তাহলে ভিডিওর লেন্থ অনেকটাই বেড়ে যাবে এবং সেটা খুব বোরিং হবে। তাই আজকে আমি 5টা স্ট্যাঞ্জা আলোচনা করলাম। আগামী আলোচনায় আমি পরবর্তীতে আরও 2টো পার্টে এই কবিতাটি শেষ করব। তো বিদায় নিচ্ছি এখান থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায়। ভালো থাকবেন। বেস্ট অফ লাক এভরিবডি।